ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সবসময়ই অবৈধ সরকার হিসাবে অভিহিত করে থাকে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে আওয়ামী লীগ যখনই কথা বলে তাদের যে কোনো প্রচার প্রচারণায় তারা এই শব্দটি যোগ করে দেয় তাদের সব বক্তব্যের সঙ্গে, যে অবৈধ ইউনূসের সরকার। কিন্তু এবার প্রথম একটি আন্তর্জাতিক গণমাধ্যম তাদের রিপোর্টে উল্লেখ করেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারটি হচ্ছে এমন একটি সরকার যে সরকারের কোনো কনস্টিটিউশনাল বেসিস নেই, অর্থাৎ সাংবিধানিক কোনো ভিত্তি নেই। এটি নিয়ে বাংলাদেশেও আলাপ আলোচনা আছে, কথাবার্তা আছে, তর্ক বিতর্ক আছে, কিন্তু বাইরের কোনো সংস্থা কিংবা প্রতিষ্ঠান ঠিক সরাসরি এই সরকারকে এর আগে আনকনস্টিটিউশনাল কিংবা অসাংবিধানিক বলেছে তেমনটি আমার চোখে পড়েনি। আপনাদের চোখে নিশ্চয়ই আপনাদের চোখে যদি পড়ে থাকে সেটি নিশ্চয়ই জানাতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই প্রথম কোনো একটি আন্তর্জাতিক গণমাধ্যম, এবং সেটি ইকোনমিস্টের মতো প্রভাবশালী একটি গণমাধ্যম, তারা বলছে যে দিস গভর্নমেন্ট যার কোনো কনস্টিটিউশনাল বেস নাই। 16ই নভেম্বর, ইনফ্যাক্ট আজকেই, বাট পত্রিকাটি বের হয়েছে আরও 2-1 দিন আগে, বাট তাদের ডেডলাইন হচ্ছে 16ই নভেম্বর। এই সংখ্যায় বাংলাদেশ পোস্ট রেভলিউশন, বাংলাদেশ বিপ্লবের পরে, এই শিরোনামে তারা একটি বেশ পর্যালোচনামূলক একটি নিবন্ধ ছেপেছে, একটি রিপোর্ট ছেপেছে, যে রিপোর্টে ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসনের, অন্তর্বর্তী শাসনের গত 3 মাসের একটা আলাপ আলোচনা, পর্যালোচনা তারা করেছে রিপোর্টটিতে। একই সঙ্গে সামনের দিককার তার যে চ্যালেঞ্জগুলো, বিপদগুলো, সেই বিষয়গুলো তুলে ধরেছে। আমি এই বিষয়গুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা যারা ইকোনমিস্ট পড়েন তারা নিশ্চয়ই ইকোনমিস্টে এই লেখাটি ইতিমধ্যে পড়ে থাকতে পারেন কিংবা সামনে পড়ে নেবেন, কিন্তু যারা ইকোনমিস্ট পড়েন না বা তাদের জন্য আমি একটু এই আলোচনাটা করছি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই আলোচনায়। যে কথাটা দিয়ে আমি শুরু করেছি যে ইকোনমিস্ট বলেছে যে এটা আনকনস্টিটিউশনাল গভর্নমেন্ট, আমি ঠিক একজ্যাক্ট লাইনটা সেইটা আমি আপনাদেরকে একটু আগে পড়ে শোনাই। দ্য উইকস অ্যাহেড, সামনের দিনগুলিতে, দ্য উইকস অ্যাহেড উইল বি হ্যাজার্ডাস ফর এ গভর্নমেন্ট দ্যাট হ্যাজ নো কনস্টিটিউশনাল বেসিস অ্যান্ড ডিপেন্ডস অন পপুলার সাপোর্ট। অর্থাৎ তারা বলতে চাচ্ছে যে সামনের দিনগুলো এই সরকারের জন্য হবে খুবই বিপজ্জনক। কোন সরকারের জন্য? যে সরকারের কোনো কনস্টিটিউশনাল বেসিস নাই, তারা একটা পপুলার সাপোর্টের উপর যাদেরকে নির্ভর করতে হয়। এখন সেই পপুলার সাপোর্টটা 5ই আগস্টের পরে যে অবস্থা ছিল গত 3 মাসে, সেটি কোন জায়গায় গিয়েছে সেটি নিশ্চয়ই আপনারা জানেন। যাই হোক, আমি ইকোনমিস্টের যেই চ্যালেঞ্জগুলো, যে ঝুঁকিগুলো তারা উল্লেখ করেছে সেগুলো একটু পর্যায়ক্রমে আপনাদের সামনে তুলে ধরি। তারা প্রথমে যেটা বলেছে যে ক্ষমতায় তারা এই যে 3 মাস কাটানোর পর এখনও তারা প্রধানত 3টি চাপের মধ্যে আছে। সে 3টি চাপের মধ্যে একটি হচ্ছে দৈনন্দিন সুশাসন নিশ্চিত করা, গুড গভর্নেন্স, ডে টু ডে গুড গভর্নেন্স, যার সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়টি জড়িত। সো ডে টু ডে গভর্নেন্সের ক্ষেত্রে বা আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার ক্ষেত্রে বা পুনরুদ্ধারের ক্ষেত্রে গভর্নমেন্টের অবস্থান, আমি দেখেছি যে অনেক বিশ্লেষকরা অনেকেই একেবারে শূন্য মানে দিচ্ছেন এই গভর্নমেন্টকে। আপনারা তো নিজেরা যারা বাংলাদেশে থাকেন কিংবা যাদের আত্মীয় স্বজন বা বাংলাদেশে থাকে তারা জানেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা এখন কী অবস্থায় আছে। এটি নিয়ে গভর্নমেন্ট একটা চাপের মধ্যে আছে। এর বাইরে আরেকটি চাপের মধ্যে আছে গভর্নমেন্ট। ইকোনমিস্ট বলছে যে রিফর্ম এজেন্ডা পরিষ্কার করা। সরকার শুরু থেকে বলছে যে তারা একটা রিফর্ম করতে চায়, কিন্তু কী রিফর্ম করতে চায়? তারা বেশ কয়েকটি কমিশন গঠন করে দিয়েছে। আবার আজকে একটি ঢাকা ট্রিবিউন পত্রিকায় দেখলাম একটা লিড আইটেম, তারা বলছে যে এই যে রিফর্ম কমিশনগুলো গঠন করেছে তাদেরকে যে গভর্নমেন্টের ফর্মাল চিঠি দেওয়া, সেই চিঠিটি এখন পর্যন্ত দেয়নি। এনিওয়ে, সেই মানে কমিশনগুলো কাজ শুরু করেছে, কি করছে, কবে, কতদিন করবে, এই বিষয়গুলো কিন্তু পরিষ্কার না। এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে থেকে বারবার সরকারকে চাপ দেওয়া হয়েছে যে আপনারা কি রিফর্ম করতে চান, কতদিনের মধ্যে করতে চান, সেটি পরিষ্কার করেন। সো এই চাপের মধ্যে আছে। ইকোনমিস্ট বলছে যে এই যে রিফর্ম এজেন্ডা পরিষ্কার করা, এটা নিয়েও সরকার একটা চাপের মধ্যে আছে। এবং আরেকটি চাপের মধ্যে আছে সেট এ ডেট ফর ইলেকশন, মানে একটা নির্বাচনের তারিখ ঠিক করা, যে একটা নির্বাচনের রোডম্যাপ ঠিক করা। সরকার বরাবরই একটা মানে আলো আঁধারির মধ্যে রেখেছে, একটা ধোঁয়াশার মধ্যে রেখেছে যে সরকার কখন নির্বাচন করবে, কখন নির্বাচন করতে যায়। এবং এই বিষয়টি নিয়ে মানে ইকোনমিস্ট তার রিপোর্টে যে উল্লেখ করেছে
যেখানে আমি যে লাইনগুলো প্রথম পড়ে শোনালাম যে সরকারের কোনো সাংবিধানিক ভিত্তি নাই, তারা একটা পপুলার সাপোর্টের উপর নির্ভর করে আছে এবং সেই সাপোর্টটা ক্রমশ কমে যাচ্ছে। এবং এই যে নির্বাচনটা কবে হবে, ইতিমধ্যে এই নির্বাচনের চাপে রাজনৈতিক দলগুলো রাস্তায় নেমেছে। ইকোনমিস্ট বলছে যে বিএনপি সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল তিনি স্পষ্ট করে বলেছেন যে তিনি জুনের মধ্যে নির্বাচন চান, এবং অন্যান্য নানা কেউ কেউ অবশ্য নির্বাচন নিয়ে তারা বলছেন যে ঠিক আছে নির্বাচন স্লো হোক, আগে সংস্কার হোক, কিন্তু নির্বাচনটি আগে হওয়া নিয়ে সরকার চাপের মধ্যে আছে। আচ্ছা, ইকোনমিস্ট বলছে যে এই যে সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার, তারা যে সরকার পরিচালনা করছেন এবং তাদের সরকার পরিচালনা যেহেতু তাদের কোনো অভিজ্ঞতা নাই এবং বিভিন্ন ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ, বাস্তবায়ন এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তারা একেবারেই অনভিজ্ঞতার প্রমাণ দিয়েছেন, সেটি তারা বলছেন। এই সময়ে এই সরকারের সামনে ইন্টারনাল যেই ফ্যাক্টরগুলো আছে যার কারণে তাদের সামনের দিনগুলো ঝুঁকিপূর্ণ হবে বলে মনে করছেন বা বিপদসংকুল বলে মনে করছে ইকোনমিস্ট, তার সঙ্গে বাইরের কিছু চাপ, বাইরের কিছু চ্যালেঞ্জ যুক্ত হয়েছে বলে ইকোনমিস্ট তাদের রিপোর্টে উল্লেখ করছে। তার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয় ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের জন্য একটি নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে বলে ইকোনমিস্ট তার উল্লেখ করেছে। এবং সেটি উল্লেখ করতে গিয়ে ইকোনমিস্ট বলছে যে ডোনাল্ড ট্রাম্পের একটা বড় অবস্থান হচ্ছে মানে বৈদেশিক সহায়তা কমিয়ে দেওয়া, বিশ্বের যে বিভিন্ন দেশগুলোকে সহায়তা করা, মার্কিন যুক্তরাষ্ট্র যেসব সহায়তা দেয় বা ক্লাইমেট চেঞ্জের কারণে যেসব ফান্ডিং করা, যে কোনো ধরনের ফান্ডিংয়ের ক্ষেত্রে তার একটা রিজার্ভেশন আছে, সে এগুলো চায় না। ফলে অথচ বাংলাদেশের জন্য এই মুহূর্তে বৈদেশিক সহযোগিতাই হচ্ছে সবচেয়ে বেশি প্রয়োজনীয়। এটি একটি বড় চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য। এটি নিয়ে আরও একটু তাদের কথাবার্তা আছে, আমি সেই আলোচনায় যাব। তার সঙ্গে তারা যেই মানে বৈদেশিক চ্যালেঞ্জের ক্ষেত্রে ডক্টর ইউনূসের সরকারের জন্য যেটি বলছে, ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীর যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটিকেও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জন্য একটি চ্যালেঞ্জ হিসাবে উল্লেখ করেছে ইকোনমিস্ট তাদের রিপোর্টে। ইকোনমিস্ট বলছে যে শেখ হাসিনার সঙ্গে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সঙ্গে বা ব্যক্তিগতভাবে শেখ হাসিনার সঙ্গে নরেন্দ্র মোদীর যেই হৃদ্যতাপূর্ণ সম্পর্ক এবং বর্তমানে শেখ হাসিনা ভারতে তাদের অতিথি হিসাবেই সেখানে অবস্থান করছেন, এবং নির্বাচনের ঠিক মানে মার্কিন নির্বাচনের ঠিক আগে আগে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে ডোনাল্ড ট্রাম্প একটি টুইট করেছিলেন, যে টুইটটি মূলত ভারতের সরকার যেভাবে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন, হিন্দু নির্যাতন নিয়ে কথা বলছে বা চাপ প্রয়োগ করছে, ঠিক সেই কথাগুলোই নরেন্দ্র মোদীর টুইটে এসেছে এবং সেটি এখন ট্রাম্প প্রশাসন মানে সেই বক্তব্যটাকেই ধরে তারা কাজ করবে বলে ধারণা করা হয়। ফলে ইকোনমিস্ট তারা বলছে যে এই দুটি হচ্ছে তার একটা চ্যালেঞ্জ, মানে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার ক্ষেত্রে। যে প্রথমত ডোনাল্ড ট্রাম্প বৈদেশিক সহায়তার ক্ষেত্রে তার একটা রিজার্ভেশন আছে, তিনি চান এগুলোকে কমিয়ে ফেলতে, এবং নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের যে সম্পর্ক সেটি ইউনূস সরকারকে বা অন্তর্বর্তী সরকারকে একটু মানে চাপের মধ্যে ফেলবে। এখন ভারতের সঙ্গে যে বিষয়টি, এটি এমনিতেই আমরা জানি যে এই সরকারের সঙ্গে ভারতের নানা দিক থেকে টানাপোড়েন আছে। বিশেষ করে এটি যে কেবলমাত্র শেখ হাসিনার সঙ্গে নরেন্দ্র মোদীর সম্পর্ক কিংবা বিগত আওয়ামী লীগ সরকারের সঙ্গে ভারতের বিজেপি সরকারের সম্পর্ক, ঠিক সেই জায়গায় নয়। আপনাদের নিশ্চয় মনে আছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস মানে শেখ হাসিনার পদত্যাগের পরপরই ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতীয় একটি পত্রিকায় সাক্ষাৎকার দিয়ে মানে ভারতের 7 সিস্টার অস্থির হয়ে যাবে এই ধরনের কিছু বক্তব্য দিয়েছিলেন, এবং বিভিন্ন সময় তিনি ভারতের বিরুদ্ধে কঠোর একটা অবস্থান নিয়েছিলেন। বিভিন্ন বক্তৃতায়, বিবৃতিতে তিনি সেটি প্রকাশ করেছিলেন। এখন অবশ্য অন্তর্বর্তী সরকার বা সরকারের উপদেষ্টারা ভারতের বিরুদ্ধে এখন আর তেমন জোরালো কোনো বক্তব্য দেন না, কিন্তু সেই বিষয়টি দুইটি দেশের সম্পর্কের ক্ষেত্রে একটা প্রশ্নবোধক জায়গায় ফেলে দিয়েছে। এবং ইকোনমিস্ট বলছে যে ভারতের জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বা বর্তমান সরকারকে নিয়ে তাদের যে টেনশনের যে জায়গাটা, সেই জায়গাটায় হচ্ছে প্রথমত ভারত মনে করছে যে বর্তমান সরকারের সময়ে সরকারি পৃষ্ঠপোষকতায় এখানে
মানে ইসলামিস্ট এক্সট্রিমিস্টদের বিকাশ ঘটবে, যেটি ভারত মনে করে যে তাদের জন্য একটা চ্যালেঞ্জিং বিষয়। ফলে এটি নিয়ে ভারতের একটা রিজার্ভেশন তৈরি হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ব্যাপারে। ভারতের আরও একটি রিজার্ভেশন আছে যে তারা মনে করছে যে এই সরকার অনেক বেশি চীনের প্রভাব বলয়ের মধ্যে ঢুকে যেতে পারে। এর বাইরে হিন্দু নির্যাতন নিয়ে ভারতের একটা কঠোর অবস্থান আছে। সেগুলো আপনারা জানেন যে বিভিন্ন সময়ে ভারত এগুলো নিয়ে প্রকাশ্যে কথাবার্তা বলেছে, সরকারের হস্তক্ষেপ চেয়েছে। ইকোনমিস্ট বলছে যে এই যে হিন্দু নির্যাতন, এটি নিয়ে ভারত সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের একটা টানাপোড়েনের একটা অবস্থা তৈরি হয়েছে। এবং ইকোনমিস্ট বলছে যে বাংলাদেশ সরকার বারবার ভারতকে আশ্বস্ত করার চেষ্টা করেছে যে বাংলাদেশে হিন্দুদের কোনো ধরনের ইনসিকিউরিটি হবে না, তাদের উপর কোনো ধরনের আক্রমণ হবে না। কিন্তু ভারত মনে করে যে এটি কেবল আশ্বস্ত করার বিষয় নয়, এটি ইন প্র্যাকটিক্যাল দেখানোর বিষয়। ভারত ইন প্র্যাকটিক্যাল দেখতে চায় যে বাংলাদেশে আসলে হিন্দুরা সিকিউরড আছে। সো এইটিকে নিয়ে এক ধরনের একটা টানাপোড়েন আছে। ইকোনমিস্ট মানে শেখ হাসিনাকে ফিরিয়ে চাওয়ার এই বিষয়টিকে উল্লেখ করেছে, কিন্তু সেটি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে খুব বেশি যে ভূমিকা রাখছে সেটি তারা সেভাবে উল্লেখ করেনি। কারণ ইকোনমিস্ট বলছে যে ভারত বাংলাদেশ হয়তো মানে শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে এবং ভারত শেখ হাসিনাকে ফেরত দিবে না, সেটি অবভিয়াস। তবে পররাষ্ট্র উপদেষ্টার একটি বক্তব্য তারা সেখানে উদ্ধৃত করেছে, যেখানে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে তারা এখনও আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে ফেরত চায়নি। বাট এই বিষয়টা ইকোনমিস্ট মনে করছে যে বাংলাদেশ হয়তো একটু স্লো যাবে। এবং এখানে তারা আরেকটা জিনিস উল্লেখ করেছে যে ছাত্রদের সঙ্গে মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা উপদেষ্টা হিসাবে আছে যে দুজন, কিংবা যারা রাস্তায় আছে, যারা সরকারের উপর নানাভাবে চাপ তৈরি করছে, তাদের হচ্ছে দুইটি বিষয়ে সরকারের সঙ্গে একটা চাপাচাপির ব্যাপার আছে। একটি হচ্ছে যে শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিশোধ, তারা প্রতিশোধ শব্দটি ব্যবহার করেছে, নেওয়া, এবং আওয়ামী লীগকে ব্যান করে দেওয়া। তার আগে তারা রাষ্ট্রপতিকে সরানোর চেষ্টা করেছিল। এবং ইকোনমিস্ট বলছে যে ডক্টর ইউনূস এই দুটি চাপ কিংবা দুটো দাবিকেই তারা একটু পাশ কাটিয়ে যেতে পেরেছেন। সো এই বিষয়টায় তারা এখানে উল্লেখ করেছেন। এখন ট্রাম্পের সাথে যে ইন্ডিয়ার সাথে আমরা যে ইয়েটা বললাম, এখন ট্রাম্পের সঙ্গে যে চ্যালেঞ্জের বিষয়টির ক্ষেত্রে মূলত মানে নরেন্দ্র মোদীর সঙ্গে সম্পর্ক, সংখ্যালঘু নির্যাতন, সেই সব বিষয় তো আছে, কিন্তু মূলত যে জায়গাটি বাংলাদেশের জন্য মূলত যে চ্যালেঞ্জের জায়গাটি, সেটি হচ্ছে আসলে অর্থনৈতিক। ইকোনমিস্ট বলছে তার রিপোর্টে 2021 থেকে 2026 সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে $1.2 বিলিয়ন সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। এবং এ যাবৎকালে এই সহায়তার $1.2 বিলিয়ন অর্ধেকেরও কম আসলে ছাড় হয়েছে। আবার একই সময়ে আইএমএফের সঙ্গে একটা আলোচনা, মানে $4.7 বিলিয়ন একটা বেইল আউট প্রোগ্রাম, মানে একটা সহায়তা প্রোগ্রামের একটা আলাপ আলোচনা চলছে, এবং এটি মাঝামাঝি জায়গায় আছে। কিন্তু ইকোনমিস্ট বলছে যে এই যে $1.2 বিলিয়ন যে সহায়তার মানে প্রকল্প, যেটি প্রতিশ্রুতি আগের আছে, কিংবা আইএমএফের যে বেল আউট প্রোগ্রামটি নিয়ে আলাপ আলোচনা এখন মাঝ পর্যায়ে আছে, এই দুটির ব্যাপারেই, এই দুটি বা অর্থ ছাড়ের ব্যাপারেই ডোনাল্ড ট্রাম্প স্ক্যাপটিক্যাল। তার একটা দোনমনোভাব আছে, তার মানে তিনি এগুলো চান না যে এই ধরনের কোনো সহযোগিতা দেওয়া হোক। ফলে এটি বাংলাদেশের জন্য একটা চ্যালেঞ্জিং একটা বিষয় হয়ে দাঁড়াবে সামনের দিকে, এটি ইকোনমিস্ট মনে করছে। ইকোনমিস্ট অবশ্য উল্লেখ করছে যে বাংলাদেশ সরকার যে কথাটি বলে থাকে, বা বাংলাদেশ ব্যাংকের গভর্নর বিভিন্ন সময় বলেছেন যে বিগত আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশ থেকে $17 বিলিয়ন পাচার হয়েছে, এবং তারা সেই টাকাগুলো $17 বিলিয়ন পাচার হয়েছে, এবং সেই ডলারগুলো তারা দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে। ইকোনমিস্ট বলছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এই ব্যাপারে বাংলাদেশ সরকারকে বা বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকে সহযোগিতা করছে, কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিজেই বলছেন যে এই মানে পাচার হয়ে যাওয়া অর্থের খুব সামান্য একটা অংশ হয়তো বা ফেরত আনা যাবে, এবং সেটি 4-5 বছরের মতো সময় লেগে যাবে। ফলে
এটিও একটি দীর্ঘ সময়, কিন্তু বাংলাদেশের তো ফান্ডের ক্রাইসিসটা ইমিডিয়েট, ফলে এই যে দীর্ঘ সময় সেটাও একটা চ্যালেঞ্জিং একটা জায়গায় বাংলাদেশকে রেখেছে ফাইন্যান্সিয়াল সেক্টরে। এর বাইরে চীনের সঙ্গে একটা লেনদেনের একটা আলাপ আলোচনা চলছে। চীন ইতিমধ্যে $2 বিলিয়ন ঋণ এবং অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশকে। এর বাইরে আরও $5 বিলিয়ন একটা ঋণ নিয়ে আলাপ আলোচনা চলছে চীনের সঙ্গে। এখন এই যে চীনের সঙ্গে আরও $2 বিলিয়ন প্রতিশ্রুতি এবং আরও $5 বিলিয়ন যে আলাপ আলোচনা চলছে, এটিকে ইকোনমিস্ট মনে করছে যে এটির সঙ্গে ডোনাল্ড ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের অ্যাটিটিউডটা চীনের সঙ্গে কীরকম হবে তার উপর একটা নির্ভর করবে যে বাংলাদেশের প্রতি ডোনাল্ড ট্রাম্পের মানে এই ক্ষেত্রে বিশেষ করে চীনের সঙ্গে এই নেগোসিয়েশনটার কী ধরনের ইম্প্যাক্ট হতে পারে। আমরা জানি যে বাইডেন প্রশাসন চীনের সঙ্গে এক ধরনের একটা বৈরী সম্পর্কের মধ্যেই তারা ছিল। ডোনাল্ড ট্রাম্প এসে যদি তার অবস্থানের পরিবর্তন ঘটায় তাহলে এক কথা, কিন্তু যদি ডোনাল্ড ট্রাম্প ঠিক একই রকম মানে এখন যে বর্তমানে চীন এবং আমেরিকার যে সম্পর্কটা আছে ঠিক সেই সম্পর্কের ধারাবাহিকতা চলতে থাকে, সেই ক্ষেত্রে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন চীনের সঙ্গে এই ধরনের লেনদেনটা ভালোভাবে নাও নিতে পারে বলে ইকোনমিস্ট মনে করছে। যদিও পররাষ্ট্র উপদেষ্টাকে উদ্ধৃত করেছে ইকোনমিস্ট, পররাষ্ট্র উপদেষ্টা বলছেন যে এটি আসলে চীন এবং আমেরিকার যেই রসায়ন সেই রসায়নের কোনো প্রভাব এখানে পড়ার কোনো কারণ নাই, কিন্তু ইকোনমিস্ট বলছে যে উই ডোন্ট থিঙ্ক সো, আমরা সেটা মনে করি না, অর্থাৎ তারা মনে করে তার একটি প্রভাব এখানে পড়তে পারে। সো ইকোনমিস্ট বেশ বড়সড় এই একটি রিপোর্টে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সামনের ঝুঁকি, বিপদ কিংবা চ্যালেঞ্জ যেভাবেই বলি না কেন তারা এই শব্দগুলি ব্যবহার করেছে, হ্যাজার্ডাস ফিউচার অ্যাহেড যেটা বলছে সেই বিষয়গুলি উল্লেখ করেছে। আমি সেগুলোই একটু আপনাদের সঙ্গে আলাপ আলোচনা করলাম। আজ পর্যন্তই, ভালো থাকবেন।